একটা রাজনৈতিক দল, আঞ্চলিক দল, সে হঠাৎ করে অনুপ্রেরণা নিয়ে, দু তিনজনের অনুপ্রেরণা নিয়ে ক্ষমতায় বসে গেল। বসার পরে আবার আস্তে আস্তে কি হলো, তারা সব চলেও গেল। তার পরিণাম হলো এই হচ্ছে 21 তারিখ, আগামী 21 তারিখে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনে তার অনুপ্রেরণা নেই। কারণ অনুপ্রেরণা থাকে একটা আদর্শ, সেই আদর্শকে আগড়ে সে মানে একটা জায়গায় ফাইট করবে, একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবে, ক্যান্ডিডেট হবে, বিধানসভায় যাবে, মানুষের কথা বলবে। কিন্তু এখানে রাজনৈতিক অনুপ্রেরণা হলো একটা দুটো মানুষ। তাহলে সেই অনুপ্রেরণা আর কতদিন চলবে? সেই মানুষ তো মরণশীল। তাহলে মানে সারা পৃথিবীতে মার্ক্সবাদী চিন্তাভাবনা কোনোদিন মরবে না। মার্ক্সবাদী চিন্তাভাবনার ওপর মানুষ ভয় পায়। কারণ যে সমস্ত যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, তাদের উদ্দেশ্য হলো যে কোনো রকমভাবে মানুষে মানুষে বিভেদ তৈরি করো, যাতে একটা পোলারাইজেশন হয়ে একটা একটা শ্রেণীর মানুষ তাদেরকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রাখে। এবং আজকে যে জাহাঙ্গীর খানের কথা আপনারা বলছেন, যে জাহাঙ্গীর খান কে, হু ইজ দিস পার্সন? এই ইলেকশনে দাঁড়ায়নি। এদের কাছে হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে, এদের কাছে হয়তো রাস্তার ধারে জমি দখল করে একটা সাধারণ মানুষের শরীর কিনে তার উপর কনস্ট্রাকশন করতে পারে। কিন্তু এরা কোনোদিন নীতি আদর্শর কথা এদের মুখে মানায় না। এরা কোনোদিন জানেও না। ভালো করে যদি আপনি একটা ইংরেজি কাগজ নিয়ে এদের কাছে দেখবেন, এরা অনুপ্রেরণা হলেও ওখানেও বলবে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। দেখুন, রাজনীতির ফার্স্ট উদ্দেশ্য হলো একটা মানুষকে সেবা করা, এবং সেবার সঙ্গে যেটা দরকার সেটা হলো একটা নীতি আদর্শ বলে বিষয় আছে। তো তৃণমূলের নেতা এবং যে সমস্ত আঞ্চলিক দলগুলো আছে সারা ভারতবর্ষে, তাদের নীতি আদর্শ হলো একটি ব্যক্তি। অর্থাৎ সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার নীতি আদর্শ মানে সেই পার্টিরও আর কোনো অস্তিত্ব থাকে না। যেভাবে একটা ক্লাব, পাড়ার একটা ক্লাব যেভাবে আস্তে আস্তে ক্ষমতায় আসে, ঠিক তৃণমূলও আস্তে আস্তে ক্ষমতায় এসছে। এবং তাদের যে দলনেত্রী এবং তাদের দলনেতা, তারা যেভাবে ক্ষমতায় মানে যেভাবে যে নীতি আদর্শ, কি আদর্শ আছে, আমার প্রশ্ন হলো জনগণের কাছে, যারা 15 বছর ধরে এই সমস্ত রাজনৈতিক দলের, আমাদের অনুপ্রেরণা হলো মানে অমুক এবং অমুক, তার অনুপ্রেরণায় রাজনীতি চলছে। তো এই রাজনীতি কতদিন চলবে? একটা প্রত্যেকটা মানুষ তো মরণশীল। মানুষ হলো আস্তে আস্তে মানুষ মরবে, নতুন মানুষ জন্মাবে, তারপর সমাজ ব্যবস্থা আস্তে আস্তে প্রগতি হবে। কিন্তু রাজনৈতিক ব্যাপারে যেটা আছে, এই তৃণমূলের মেন উদ্দেশ্য হলো যে ক্ষমতায় থাকা, যে রকমভাবে হোক ক্ষমতায় থাকা। তাহলে একটা নীতি আদর্শ যদি কোনো একটা মানুষের না থাকে, তাহলে তো তার কিছুই থাকে না। পৃথিবীতে যে ধরনের রাজনীতি সারা বিশ্বে চলছে, সেটা হলো যে একটা নীতি আদর্শ থাকবে। যেমন ধরুন বামপন্থী রাজনীতি, বামপন্থাকে আপনি কোনোদিনে মারতে পারবেন না। বামপন্থা রাজনীতি হলো এমন একটা জিনিস যেটা সারা মানে মানুষ যতদিন থাকবে পৃথিবীতে, ততদিন বামপন্থী থাকবে। কিন্তু আজকে কোনো একটা ক্লাব হঠাৎ করে ক্ষমতায় চলে এলো, তারপর ক্ষমতা থেকে 10 বছর 15 বছর থাকলো, থাকার পরে আবার সেটা আবার চলে গেল। এটার মাধ্যমে মানুষের পরিবর্তন কিছু হয় না, বিশেষ কিছু পরিবর্তন হয় না। বরঞ্চ আমরা যে সমস্ত মানুষেরকে এই সমস্ত আঞ্চলিক দলকে ক্ষমতায় এনে বসাই, তারা কি করে, তাদের হলো উদ্দেশ্য হলো যে কোনো রকমভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তারা যে সমস্ত লোকগুলোকে সিলেক্ট করে, সেটা হলো সব কিছু হলো পয়সার বিনিময়ে হয়। কোনো রাজনৈতিক দলের কোনো একটা নেতাকে, সে হলো পয়সার মানে, একমাত্র তৃণমূলই এমন একটা দল সেটা বাইরের থেকে লোক মাতব্বারি করতে পারে। অর্থাৎ কোনো একটা লোকের কাছ থেকে পয়সা নিল, দেখবেন ওদের বিভিন্ন নেতা মন্ত্রীরা বলছে যে আমার কাছে এত টাকা চেয়েছিল, আইপ্যাক আমার কাছ থেকে এত টাকা নিয়ে ক্ষমতায় দাঁড় করিয়েছে। তাহলে একটা রাজনৈতিক দল সে চলছে হলো একটা কোম্পানির মানে কনসালটেশনে। তাদের নীতি আদর্শ বলে কিছু নেই। নীতি আদর্শ যদি না থাকে, তাহলে এরা কিভাবে জনগণের উপকার করবে? কারণ মানুষের বেসিক যে নিড সেটা হলো পয়সা, এবং তারপরে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেসব আমরা মানে এতদিন ধরে ইতিহাস পড়ে এসেছি। কিন্তু তার থেকে বড় জিনিস যদি হয়, একটা মানুষকে যদি আপনি প্রপার এডুকেশন দিয়ে দেন, তাহলে সেই মানুষটা আর কোথাও যেতে পারবে না। সেই মানুষটা তার নীতি আদর্শের সঙ্গে চলবে, সে অন্যায় করার আগে 10বার ভাববে। কিন্তু এইগুলো সমস্ত তৈরি হয় রাজনৈতিক এবং মানে পরিবেশগত পরিস্থিতির ওপরে। তাহলে একটা রাজনৈতিক দল, আঞ্চলিক দল, সে হঠাৎ করে অনুপ্রেরণা নিয়ে, দু তিনজনের অনুপ্রেরণা নিয়ে ক্ষমতায় বসে গেল। বসার পরে আবার আস্তে আস্তে কি হলো, তারা সব চলেও গেল।
তার পরিণাম হলো এই হচ্ছে 21 তারিখ, আগামী 21 তারিখে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে তার অনুপ্রেরণা নেই, কারণ অনুপ্রেরণা থাকে একটা আদর্শ, সেই আদর্শকে আগড়ে সে মানে একটা জায়গায় ফাইট করবে, একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবে, ক্যান্ডিডেট হবে, বিধানসভায় যাবে, মানুষের কথা বলবে। কিন্তু এখানে রাজনৈতিক অনুপ্রেরণা হলো একটা দুটো মানুষ, তাহলে সেই অনুপ্রেরণা আর কতদিন চলবে? সেই মানুষ তো মরণশীল। তাহলে মানে সারা পৃথিবীতে মার্ক্সবাদী চিন্তাভাবনা কোনোদিন মরবে না। মার্ক্সবাদী চিন্তাভাবনার ওপর মানুষ ভয় পায়, কারণ যে সমস্ত যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে তাদের উদ্দেশ্য হলো যে কোনো রকমভাবে মানুষে মানুষে বিভেদ তৈরি করো, যাতে একটা পোলারাইজেশন হয়ে একটা একটা শ্রেণীর মানুষ তাদেরকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রাখে। এবং আজকে যারা অনুপ্রেরণায় ক্ষমতায় এসছে তাদের ফার্স্ট কাজটা হয় যেন মানুষ যেন ব্লাইন্ড থাকে, তারা যেন কোনো রকম কিছু না দেখতে পায়। তার জন্যে ফার্স্ট এডুকেশন সিস্টেমটা নষ্ট করো, এডুকেশন সিস্টেমের পর তাকে মানে ভাতা দিয়ে দাও, ভাতা দিলে তাদের কর্মক্ষমতা যেন কমে, মানে পুরো জিনিসটা যে সরকার থেকে আমরা পাচ্ছি যাতে ঠিকঠাক সময় ভোটটা দিতে পারি। এদের 5 বছরের পরিকল্পনা হলো পরের বছরে ভোটটা আমরা কি করে জোগাড় করব। এছাড়া তো অনুপ্রেরণা তো আমি কিছু দেখতে পাচ্ছি। ভয় ওই যে মানে কোনো আদর্শ নেই, নীতি আদর্শ বলে কোনো জিনিসই নেই। আজকে একটা মানুষ তাকে যদি তাকে খাওয়ার দেওয়ার দরকার নেই, তাকে কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই। আজকে তাকে যদি প্রপার এডুকেশন দেওয়া হয়, তা আজকে এডুকেশন সিস্টেমের কি অবস্থা, এতদিন কি অবস্থা ছিল। এখন সরকার এসে বলছে, বর্তমান সরকার এসে বলছে যে পাশ ফেল প্রথা চালু করা হবে। তার মানে কি এতদিন পাশ ফেল প্রথা ছিলই না। দেশের 2% 3% হলো লোক হলো প্রিভিলেজ, যারা হলো মানে ইংলিশ মিডিয়ামে পড়ে। কিন্তু বাদ বাকি যে ইংলিশ মিডিয়ামে যারা, ইংলিশ মিডিয়ামে তো সবাই পড়তে পারে না, সাধারণ মানুষ কোথায় যাবে? তারা হলো মানে কনস্টিটিউশন যে স্কুলগুলো তৈরি করেছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি দিয়ে মানে সর্বশিক্ষা মিশন, স্বাক্ষর করলেই তুমি এডুকেটেড। এই এডুকেশন তো প্রপার না। আগে একটা মানুষকে এডুকেট করতে গেলে তাকে 3টে ল্যাঙ্গুয়েজ তাকে ফার্স্ট শেখাতে হবে। ফার্স্ট তার মাদার ল্যাঙ্গুয়েজ তাকে সে কোনোদিন মানে তাকে শেখাতে হয় না, সে মার জন্ম থেকে সে শিখে যায়। তারপর হলো রাষ্ট্রীয় ভাষা, যেমন আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, অন্য স্টেটের সঙ্গে ম্যাক্সিমাম কমিউনিকেট করার জন্য আপনাকে হিন্দি জানতে হবে। তার থার্ড কমিউনিকেশন হলো সারা বিশ্বের সঙ্গে কমিউনিকেট করতে গেলে আপনাকে ইংরেজি জানতে হবে। তাহলে যারা এর এতদিন ক্ষমতায় ছিল তাদের ফার্স্ট টার্গেট ছিল কোনো রকমভাবে যেন একটা মানে সরকার চেঞ্জ হয়েছে কিন্তু সিস্টেম চেঞ্জ হয়নি। একটা সরকারের টার্গেট ছিল শুধুমাত্র বাংলা আর হিন্দির ভেতরে রাখা, আর একটা সরকারের টার্গেট হলো শুধুমাত্র মানে কোনো এডুকেশন না দেওয়া। যদি বহির্বিশ্বের সঙ্গে বহির্বিশ্বের বইপত্র মানে মানে চিন্তাভাবনার যদি আদান প্রদান না হয়, তাহলে মানুষের ডেভেলপমেন্ট হবে কি করে? অনুপ্রেরণা তাহলে একটা সাধারণ মানুষ হবে, একটা কোনো মানে সন্ন্যাসী হবে, কোনো একটা পীরজাদা হবে। সে পীরজাদার অনুপ্রেরণায় চলছে। পীরজাদা কার অনুপ্রেরণায় চলছে সেটাই একটা বড় প্রশ্ন। তো অনুপ্রেরণা, মানুষ অনুপ্রেরণা হতে পারে না, মানুষের আদর্শটা অনুপ্রেরণা হতে পারে, মানুষের চিন্তাটা অনুপ্রেরণা হতে পারে। আমরা তো এইসব ব্যাপারে বলি না, কারণ এইসব বললে হলো রাজনৈতিক দলের লোকেদের মাথা মানে বিগড়ে যায়, এ কি ধরনের বক্তব্য এটা। এই সমস্ত জিনিসগুলো যারা ভাবে তাদেরকেই ভয় পায়। আজকে মানে যখন তৃণমূল গভর্নমেন্ট ক্ষমতায় আসে তখন ফার্স্ট টার্গেট ছিল ওদেরকে যে যারা মানে রেগুলার মানে নীতি আদর্শ নিয়ে চলে তাদেরকে বাদ দিয়ে দাও, সাইড করে দাও। যেমন সিপিএমকে মুছে দেওয়ার চেষ্টা করা হলো, পুরো মুছে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু সিপিএমের মানে 15 বছর ক্ষমতায় তাদেরকেও তো পুরো মুছতে পারেনি, কারণ তাদের মিনিমাম নীতি আদর্শ তাদের আছে। সিপিএম চিন্তাভাবনা মানে যারা বাম মনোভাবাপন্ন, যাদের আমরা মানে মানে হাস্যকরভাবে সেকু মাকু বলি, সেকুলার এবং সেকু আর মাকু, হ্যাঁ, তো ব্যাপারটা হলো মার্ক্সবাদী আর সেকুলারিজম। তো সেকুলার এখন উচ্চারণ করা যাবে না, এখন সেকুলার মানে এখন এজেন্ডা সেকুলারের অন্য এজেন্ডা। তাহলে কোনো পীরজাদা আর কোনো মানুষ মানে অনুপ্রেরণা হতে পারে না। অনুপ্রেরণা হয় আদর্শ, অনুপ্রেরণা হয় চিন্তা ভাবনা,
আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, আমি এক মার্ক্সবাদী চিন্তাভাবনা ভাবাপন্ন একজন মানুষ, আপনি আমাকে মেরে ফেলতে পারবেন কিন্তু মার্ক্সবাদী আদর্শটাকেও মেরে ফেলতে পারবেন না। তাহলে ফার্স্ট রাজনৈতিক দলের বক্তব্য যারা ক্ষমতায় আসবে তাদের উদ্দেশ্য হলো এডুকেশন সিস্টেমটাকে 12টা বাজিয়ে দাও, যাতে কোনো রকমভাবে এই সমস্ত বইপত্র কেউ না পড়তে পারে। তারা ভাতার ওপরে এই সময়ের অবস্থা, এখন কেউ কিছু বলছে না, কিন্তু এখন উদ্দেশ্য হলো ফলতায় অনুপ্রেরণা কেন পেল না, এখন গরু কেন কুরবানি হবে না, এখন হলো মানে কে পুজো করবে, কে হলো নামাজ পড়বে, কোথায় নামাজ পড়বে সেগুলো ঠিক করা হবে। কিন্তু 2022 সালের প্রাথমিক টেটে যারা পাশ করে আছে 50,000 ছেলে মেয়ে বাকি আছে, তাদের কথা কেউ কি বলছে? মেন টার্গেট হলো যে মেন ইস্যু যেটা মানুষের মেন ইস্যু চাকরি বাকরি, তাদের বেসিক নিড, যেটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, দেওয়ার দায়িত্ব, সেটা থেকে কোনো চিন্তাভাবনাটাকে হাটিয়ে দাও, যেটা অন্য কিছু ভাবে। মন্দির মসজিদ নিয়ে ভাবো, কেন এসব নিয়ে ভাবছো? মন্দির মসজিদ, গরু খাওয়া, কে গরু পালন করবে, কে গরু মা বলবে, তার এদের ফার্স্ট এজেন্ডা কি? এখন দেখবেন গরু সার্টিফিকেট চাওয়া হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে গরুর সার্টিফিকেট নিচ্ছে, গরুর সার্টিফিকেট, গরুর বার্থ সার্টিফিকেট। আপনি বলুন গরুর বার্থ সার্টিফিকেট হয় কি করে? গরুর বার্থ সার্টিফিকেট, হাউ ডু ইউ রেকগনাইজ এ পার্সন দ্যাট দিস কাউ ইজ মোর দ্যান 14 ইয়ার্স? কি করে 14 বছর হচ্ছে কি করে করবে? কি গরুর স্ক্রিনিং টেস্ট হবে? তাহলে তো এগুলোর জন্য দরকার হলো প্রপার ইনফ্রাস্ট্রাকচার। গরু স্লটারিংটা থেকে ধরে সব কিছু দরকার হলো প্রপার ইনফ্রাস্ট্রাকচার। আজকে যে জাহাঙ্গীর খানের কথা আপনারা বলছেন, যে জাহাঙ্গীর খান কে, হু ইজ দিস পার্সন? এই ইলেকশনে দাঁড়ায়নি, এদের কাছে হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে, এদের কাছে হয়তো রাস্তার ধারে জমি দখল করে একটা সাধারণ মানুষের শরীর কিনে তার উপর কনস্ট্রাকশন করতে পারে, কিন্তু এরা কোনোদিন নীতি আদর্শর কথা এদের মুখে মানায় না, এরা কোনোদিন জানেও না। ভালো করে যদি আপনি একটা ইংরেজি কাগজ নিয়ে এদের কাছে দেখবেন, এরা অনুপ্রেরণা হলো ওখানেও বলবে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। আরে উন্নয়নটা কিসে হয়? শুধু রাস্তাঘাট আর পুকুর পাড় বাঁধালেই কি উন্নয়ন হবে, নাকি ভাতা দিলে উন্নয়ন হবে? বর্তমান গভর্নমেন্ট বলছে 3,000 টাকা ভাতা দেয়া হবে, কি যারা হলো লক্ষ্মীর ভান্ডার পেত, অন্নপূর্ণা ভান্ডার। আপনি যদি চায়নাতে চলে যান, চায়নাতে দেখবেন সব আন্ত্রপ্রেনিয়ার, সব হলো একটা একটা ছোট, আপনার কোনো প্রবলেম হচ্ছে তারা কোনো সাজেশন দিয়ে দিচ্ছে, তাদের কোম্পানি আছে। গভর্নমেন্ট যতক্ষণ না মানুষকে এডুকেটেড করবে, গভর্নমেন্ট যতক্ষণ না শিক্ষার ক্ষেত্রে নিয়োগ করবে, গভর্নমেন্ট যতক্ষণ না মানে স্কুল কলেজ তৈরি করবে, এই সময় ফোকাস করবে, যতক্ষণ না এই পুরো জেনারেশান 4-5টা জেনারেশান যতক্ষণ না চেঞ্জ হবে, পরিবর্তন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আজকে এই রাজনৈতিক দল, কাল অন্য রাজনৈতিক দল, পরশুদিন বাম ভাবাপন্ন দল, এরা আসবে, কিন্তু আদতে মানুষের কিছু কোনো লাভ নেই।